কৌটিল্য বলে দিছে যে যখন রাজা যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে। ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে, মানে কৌটিল্যকে মাইনে চলে আর কি। এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক আছে রাশিয়া, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে। এই তিন দেশ চাইলে যে কোনো সময় ভারতকে জয় বাংলা করে দিতে পারে। আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা, ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে। এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা। ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায়। ভারত এইসব দেশ থেকে সমরাস্ত্র কেনে, এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে। আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলেও বাকি দুই দেশের সাথে পারবো, সেই অবস্থা আমাদের আছে। আবার কাটাল রানী যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল নকশা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে। আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন, পাকিস্তান, সৌদি আরব, ইরান, তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না, কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে সন্ধি করবে। এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ের উপরে থাকে। আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব। আর আমেরিকা, রাশিয়াকে সাথে নিতে হবে। এরা কিন্তু হিসাবী দেশ, এদের থেকে সমরাস্ত্র না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না। ভারতে রাফায়েল আছে, আমরা F-16 কিনতে পারি। আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের চেংদু J-10 চার্লি কিনতে পারি, তাই না? তবে ফ্রান্সের রাফায়েল কিনলে আমি এনে খুশি হমনি, তাই না? আমাকে এত আশ্রয় টাশ্রয় দিছে না ফ্রান্সের সরকার, ওদের কিছু করা লাগে না, আমাদের তার দায়িত্ব আছে, কি বলেন? তো রাফায়েল কিনলে পিনাকি দাদা খুশি হয়ে যাবে নি, বুঝাও তো। শুনেন, কেনা লাগবি না এখনই, খালি কেনার আলাপ শুরু করে দেন, দেখবেন ভারতের সীমান্তে কাঁটাতার বসানো থেমে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে দিচ্ছি, না হইলে আমার এসে কইেন। আলাপ শুরু করেন খালি, দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দেবে ওই দেশে। তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে। পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম, তাদের থেকে J-71 যুদ্ধ বিমান কেনার আলাপ চলতেছে। বাংলাদেশ কিনলে তারা খুশি হবে। দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে। এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি, এই জিনিসটা আবার কি? এটা সবচেয়ে মজার থিওরি। এইটার মধ্যে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আরেকজনের সাথে সন্ধি, বুঝছাও? মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না, করবেও না, কখনোই না। দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না। গত 16 বছর তো আওয়ামী লীগ ভারতকে বাম্পার সুবিধা করে দিছিল। বাংলাদেশ তো তাদের দখলেই ছিল, তাই না? ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে গেছে। এখন তো সেই মজা আর নাই। এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য, এই সম্পর্ক জোরদার করা। এইবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে? কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো, ওরা দৌড়ের উপরে রাখতে পারবো, প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারবো? এটা আমাদের জানা দরকার না? আসেন দেখি। অনেকে মনে করে আমরা ছোট দেশ, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। আরামজাদা, চলতে পারি কিনা তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা। আমি প্রফেসর ইউনূসকে কইব যে আপনি অনতিবিলম্বে সার্কের কার্যক্রম চালু করেন। দরকার হইলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে, আয়োজন করবে, এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে। ভারত আসতে যাবে না জানি, কারণ তারা পাকিস্তানের সাথে এক টেবিলে আলোচনায় বসবে না। আমাদেরকে এই সুযোগটা নিতে হবে। এই জন্যই আমরা ভারতকে ছাড়াই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে। দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না। ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে। দেখেন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে। I mean, I think I'm 1/5 of the world's population. I am what today the 5th or 6th largest economy in the world. I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. There is no country in the world which disregards its interests. সার্ক চালু হইলে দেখবেন ভারতের পায়জামা ঢিলা হয়ে গেছে, ওর ফিতা খুঁজে পাচ্ছে না। সাথে আমরা অবজারভার হিসেবে নিব চীন, রাখাইন, এইসব দেশকে, তারা খুশি হবে। আফগানিস্তানকে নিব, রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে। আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো। আগে কইছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না। আমরা ভারতকে বন্ধু মনে করার কোনো ঠেকা নেই আছে, ওরাই তো মনে করে না। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা 18 কোটি মানুষের একটা বাজার, পৃথিবীর 8ম বৃহত্তম বাজার, আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে 25তম। আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে, সবাই। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল। বিগত 5 বছরে, বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন? দেখেন, শুধু 2022 সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল $14 বিলিয়ন, আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র $2 বিলিয়ন। মানে হইল হাসিনা বাংলাদেশের টাকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল। না হলে ভারতের এত দুঃখ কারণ দেখি না। ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান।
লাগলে আমাদের পক্ষে বেশি হবে, কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের 10 গুণ। আমরা যা ভারত থেকে কিনবো, ভারতের আমাদের 10 গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে। ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো। ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল, তুলা, পশুখাদ্য, মোটরযান ইত্যাদি। এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব। আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো, আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হলে রাস্তায় নামবো, আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার, ভারতের একচেটিয়া আমদানি বাদ। লাগলে চীন থেকে আমদানি হবে, লাগলে রাশিয়া থেকে আমদানি হবে, ওদের সাথে ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না। তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে, আর আমাদের সাথে ফাজলামি করলে আমরা চীনকে দিয়ে ভারতের কান চুলকাইতে পারবো। তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি, বুঝছাও। আর বুঝেছেন তো, আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবে। এই যে দেখেছেন না ট্রাক কত সুন্দর, দেখেছেন? রাশিয়া থেকে ট্রাক কেনেন, ইন্ডিয়া ট্রাক দিয়ে কি করবেন? দেখেছেন মুখে হাসি ফুটেছে। এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে রাশিয়ার ট্রাক দিকে। তা আমাদের ভারত নীতি খুব সোজা। 1971-এর পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে। ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেবো। ভারত বাংলাদেশের 64টা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায়। একবার এই কাজ করে দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে। আমরা যেভাবে হাসিনার রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না, ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন সোজা। ভারতে কেউ শপিং করবেন না, ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না। ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে। আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের। এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরছড়া। সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে 1137 কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। কি আর করবো, কি আর বলবো, বুঝতে পারছি না। জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় 2000 ছাত্রছাত্রী প্রাণ হারাইলো ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে। এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কারোর চোখে পড়ে না। তো এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টন্মান করে, সেজন্য কিছু কইছিলাম না এতদিন। কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব, কামটা আপনি খুব খারাপ করেছেন। আপনারা ওয়ার্নিং দিলাম, ডিজেল কেনার জায়গা পান না আপনি। হ্যাঁ, আরো তো 6টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন। এই যে দেখেন তো ওই 6 দেশ থেকে ডিজেল কেনা যেত না কেন? ভারত থেকে তেল কেনার দরকার পড়লো, কুরকুরানিটা কই? জ্বালানি উপদেষ্টা সাহেব, আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সামে সিকোনে প্রচুর কাম করিচ্ছেন কলে, নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে? ইউনূস স্যার, আপনি কি এই ব্যাপারে জানেন? নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনারা এই সিদ্ধান্ত নিতেছেন? নিলে জানান, আমরা তো আছি। যেই দল গত 10 বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে হতে পারে নাই, সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে, আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে, যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে। এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারছেন। মানে ওই দলকে কইতেছি যে আসতে চায় ক্ষমতায়, তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলেও সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। হাসিনারে নামাইতে যদি 36 দিন লাগে, আপনারা 36 ঘন্টায় নামায় দেওয়া যাবে। খুব সাবধান, এটা ইন্টারনেটের যুগ, উন্নত প্রযুক্তির দুনিয়ায় কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই। আমরা জানি কিভাবে কি করতে হয়, আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে। আমাদের সাথে পরামর্শ করেন, নইলে কি করতে গিয়ে কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝতে পারবেন না। ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে, দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন। ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না। আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না। ইউনূস স্যার তো ভদ্র মানুষ, আপনি না পারলে আমাদেরকে বলবেন, আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরাই দিবে, লাগলে জায়গা মতো আগুন ধরাই দেবো। আমাদের কোনো সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না। কেন যাবে না জানেন? আসেন বলি। কারণ এইসব প্রশিক্ষণ দিয়ে এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে, বুঝছেন? তাদের কার কি পছন্দ অপছন্দ, কারে পয়সা দিলে হবে, কারে মেয়ে ধরাই দিতে হবে, তা সব জানে এবং এই কাজ করেছে। কিন্তু এই যে সানিউল কাদের দেখেছেন না, ধরা খেয়েছিল, তারা ইউএনএদেরকে ডিসিদেরকে নিয়ে গেছে দেরাদুনে, কূটনীতিকদেরকে পড়াইছে দিল্লিতে। তাই আমাদের সরকারি অফিসারদের, বিশেষ করে যারা ভারতে প্রশিক্ষণ নিছে, তাদের শুদ্ধি পরীক্ষা নিতে হবে এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে। আমাদের অফিসাররা ভারতে প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে। এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে, তবে এটা আরও বেশি করা দরকার। ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে এবং এর একই সাথে আমাদের চরিত্র ঢিলা অফিসারগুলো আছে না, ওদের আপাতত কাজ করা বা পদায়ন থেকে বিরত রাখতে হবে। নইলে তারপর 2 পেগ মেরে আবার হোয়াটসঅ্যাপে ফ্যান খুলে দিবে, ভারত সেই সমস্ত ছবি জোগাড় করে তাদের দিয়ে গুপ্তচরগিরি করাবে, বুঝছো? এটা ওদের একটা পলিসি করে। এখন আপনারা যেহেতু ভদ্রলোক, সেই জন্যে সুশীল, সেই জন্যে আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র ঢিলা। আমি যদি ফরেন মিনিস্টার হইলাম ইনি, তাইলে ওই হানি ট্র্যাপ ফেলা ইন্ডিয়ার মায়াগরে তাদের ডাবল প্রমোশন দিলাম ইনি। ইন্ডিয়া হানি ট্র্যাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না। তাই তাদের এই হানি ট্র্যাপ আইডিয়া জয় বাংলা করে দিতে হবে। যখন কইতে পারবেন পারলে আরো পাঠা,
তোর দেশে মায়েরা আমার কাছে আসে কেন, তুই পারিস না, তো আমি তোরে সাহায্য করতেছি, আরও পেটে দিস, বান্দা হাজি। সেই দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না। তাদের দর্শন, তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে। তখন কইবেন যে পিনাকি যা কইছিল তার কতটা সত্যি, যদিও পিনাকি বাংলাত কইছে, বগুড়ার ভাষাত কইছে, তাও করলে এটা সত্য কইছে। তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ, একেবারে ফুল স্টপ। এবার আসেন শেষ কথা। পররাষ্ট্রনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এক দেশ নিয়ে পলিসি করাটাও বিপজ্জনক। এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই দুই দেশের ব্যাপার না, অনেক বিষয় মাথায় রাখতে হয়। তবে ভারত যেহেতু স্পেশালভাবে আমাদের গত 53 বছর লুট করে গেছে, তাই আমাদের এখন সময় আসছে ভারতকে নিয়ে ভাবার, নতুন কইরা পলিসি তৈরি করার। কৌটিল্য ভারতের আইডিওলজিক্যাল গুরু বলে, তবে এমন গুরু ওদের অনেক আছে, কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা। তাই ইউনূস স্যারকে আমি বলবো, আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান, বই পড়তে বলেন, পরীক্ষা নেন। ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না, আমরা এখন ওদের সাইকোলজি শিখবো তাদেরকে করাপ্ট করার জন্যে। আজকেই আর ফল আসবে না, কারণ সরকারে তাদের অনেক গোপন সেবাদাসী আছে। তবে এইভাবে আগেলে আশা করা যায় আমরা 5-10 বছরের মধ্যে আমাদের হারানো মেরুদণ্ড আবার ফিরে পাবো। আর আওয়ামী লীগ হইল ভারতের দাস, দেশের শত্রু। এটা আজ আবার প্রমাণ করলাম, এটা দর্শন দিয়া করলাম। এইবার অনেকে তো বলে যে পিনাকি নাক বুঝেই বলে, তাদের জন্য সমালোচনার আহ্বান রইল। ভারতের পররাষ্ট্রনীতি আমি যেভাবে খুইলা দেখাই দিলাম, এটার বাইরে কোনো কথা আছে কিনা। ভারত নিয়ে যে দালালি করবে তাদের কলে খবর আছে। আপনারা সরকারি পদ্ধতি সামলান, আর আমি তাদের স্থায়ী সেবাদাসী প্রথম আলো আর ডেইলি স্টার দেখতেছি। এরাই মিডিয়াতে উল্টাপাল্টা লিখবে, মানুষকে ভারতের মোকাবেকি করতে সব চেষ্টা করবে। আগাম কইয়া দিলাম, আপনাদের প্ল্যান চেষ্টা করে দেখেন, ফাল দিলে কলে খপ করে ধরবো, ধরে ফেলামো। জিয়াফতে এখন লোক হচ্ছে ক্যাঙ্কা, দেখিছেন। আজকে আয়োজিত হতে যাচ্ছে সামাজিক জিয়াফত। এই জিয়াফতের উদ্দেশ্য হলো শহীদ পরিবার, আহত সহযোদ্ধা এবং ছাত্র জনতাকে সম্মান জানানো। এই জিয়াফতে 5,000-এর অধিক মানুষকে গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি চারপাশটা একটু দেখাই, আপনারা এই পাশটাই দেখেন কি পরিমাণ মানুষ এখানে স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছে। তাদের উপস্থিতি প্রমাণ করে শহীদদের প্রতি সাধারণ মানুষের এবং আহতদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং আবেগ কতটা বেশি। বাড়ির সামনে কলে গরু ফেলামু আর জব দেবো, গরু ফেলামু আর জব দেবো, কাইন্দা কলে কুল পাবেন না। তখন আবার কয়েন না, সাবধান করি নাই। ইনকিলাব জিন্দাবাদ।